ঘুম ভেঙে প্রথম দেখা ভোর, তখনও মোহগ্রস্ত। দুঃখ জাগানিয়া ব্রহ্মপুত্রের জলে প্রভাতের প্রথম রবির কর। জলের আয়নায় জল কেটে বেরিয়ে যাবার পায়তারা পার ভাঙা ঢেউয়ের। তবুও নদী যেন পিছু ছাড়ে না, থিতু হবার আশায় পারেও যেন নিঃসঙ্গতার চাষাবাদ। নদীর ভাঙনের গল্প কেবল ভাগ্য গড়তে আসা নদী তীরবর্তী শরণার্থীর মতো অনিশ্চয়তায় বেঁচে থাকা মানুষেরাই জানে। এখানে পায়ে পায়ে মানুষ আর বাহনের স্রোত সমান তালে চলে। কমলার রঙে জীবিকা খুঁজতে এসে কত কিনা চায় মানুষ। 13টি উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ জেলা। এক এক জনপদের গল্প এক এক রকম, রয়েছে জীবনযাত্রায়ও ভিন্নতা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মানুষের চাওয়া পাওয়ার জন্য কমতি নেই। শহরতলি থেকে গ্রাম, মাঠঘাট সব জায়গাতেই মানুষের নানান রকম প্রত্যাশা। আসন্ন নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকারের কাছে তাই তাদের প্রত্যাশাটাও বেশি। আর এসব প্রত্যাশার কথাই শুনবো আমরা, আর এই নিয়েই আমাদের আয়োজন এখন চাই। এভাবেই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারি চরের ওপারে চর জাগলেও এপারে প্রতিদিন ভাঙছে অনবরত। এই চরেই খোদাবক্সপুর গ্রামের 70 বিধবা ফিরোজা বেগম। নিজের হাতে গড়া সংসার নদীগর্ভে বিলীন হয়েছে 2 বার। এখন মাথা গোজার ঠাইটুকু যায় যায়। বিয়ের পর ছেড়ে গেছে সন্তানরাও। 5 দুপুর তাই পুরনো ভিটের দিকেই ঠাই চেয়ে থাকে। ওপার থেকে অনেকেই ফেরে, কেবল ফিরোজার যা গেছে তা যেন আর ফেরে না। ফিরোজার মতো যাদের শূন্য হাত, তারাই হয়তো সরকারের হাতকে নিজের মনে করে। আগামী সরকারের কাছেই তাদের যত আবদার। থাকতাছি মনে করুন যে নদীর কাছারও বৃষ্টি হইলে সব ব্যাগঘর সব গলে পানি করে। এই চোখটা নষ্ট হয়ে গেছে, বুঝুন না, মেয়েরা দূর দূর আবি ব্যবসা দিয়ে গেছে, যার যে সংসার হয়ে গেছে, কত কি আর করবার পা। নতুন সরকার আইব আঙ্গরে যে নদীর কাছারের বেরি বান্ডা দে। নদী থেকে অবাধে অবৈধ বালু উত্তোলনে নাব্য সংকটে নদী বদলেছে গতিপথ, আর প্রতিদিন আপন গতিতে বিলীন হচ্ছে উপজেলার বহু মানুষের ঘরবাড়ি। অন্যদিকে আগামী কয়েক বছর এভাবে ভাঙন চললে নিশ্চিত ঠিকানা হারাবে শতবর্ষী গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টিও। আমার বাড়ি এখন তো 3 বার ভাঙছে, বললাম না আমি ছোটো একবার যেবেলা বুঝি, হ্যাঁ এবার একবার ভাঙছে, একবার বিয়ার পরে ভাঙছে। এটা তো একজন মানুষের যদি 3 বার এই ফোন তো 3 বার ভারী ভাঙে, তাহলে এই মানুষের কি থাকে? আমি আমার জীবনে 2 বার বাড়ি ভাঙছি নদীর কারণে। এই গ্রামে একটা মাত্র প্রাইমারি স্কুল। এই স্কুল যদি নদীতে বিলীন হয়ে যায়, তে এই কোমলমতি শিশুরা শিক্ষা কোথায় যাচ্ছে? অনেক পিছিয়ে যাবে। আমি এই স্কুলটাতে 78 সালে ক্লাস 5 পাস করে চলে গেছি এর থেকে। তখন এই গ্রামটার থেকে দূরত্ব ছিল নদী অলমোস্ট 2 কিলোমিটার দূরে। এখন এটা ভাঙতে ভাঙতে আসছে 1/4 কিলো আছে এখন। তো সামনে সরকার কাছে আমাদের প্রত্যাশা হইল যে এই গ্রামটা রক্ষার জন্য যেন সুন্দর একটা বেড়িবাঁধের ব্যবস্থা করে। যে সরকার এই যে সরকারের কাছে আমরা চাওয়া হলো আগে হলো নদীর বেড়িবান্ধা। পাখির চোখে চোখ ফেললে আপনার মনে হতেই পারে আপনি কোনো ছারপোকার রাজধানীতে চলে এসেছেন। তবে ছারপোকা না হলেও যন্ত্রপোকায় অতিষ্ঠ, যন্ত্রণায় ঠাসা, নামকাও আসতে ময়মনসিংহের মতো এই আধুনিক আরবান জীবনের গল্প। হাওড় জনপদ নেত্রকোনা থেকে কয়েক মাস ধরে জীবিকার তাগিদে ময়মনসিংহের ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় চানাচুর বিক্রি করেন ইয়ামিন। যানজটে থমকে যায় জীবনযাত্রা। দুর্ভোগের এমন চিত্র দেখে তার কোমল হৃদয়ও কেঁপে ওঠে। আপনার যে প্রচুর পরিমাণে যানজট, এই যানজটের কারণে তো মানুষের অস্থির লাগে, আরো কষ্ট হয়। শুধু ব্রিজ বাসস্ট্যান্ড এলাকা নয়, নগরীর
চরপাড়া মোড়, গাঙ্গিনাপাড়, শানকিপাড়া, নতুন বাজার সহ বিভিন্ন পয়েন্টে প্রতিদিন নগরবাসী যানজটে অতিষ্ঠ। শহরের তুলনায় সিটি কর্পোরেশন থেকে 3 থেকে 4 গুণ অটোর লাইসেন্স দেয় বিগত কোনো আমলেই সরকার যানজট মুক্ত করতে পারেনি ময়মনসিংহ শহরকে। ময়মনসিংহ শহরে যানজট বাজে থাকা, অ্যাম্বুলেন্স নিয়ে রুগী যেতে পারে না, আপনার একটা স্কুলে বাচ্চারা রাস্তা পার হইতে পারে না। এই রাস্তাগুলি বড় করার দরকার। বড় বড় বাসগুলি রাস্তার মাঝখানে দাঁড়ায়া তারা যানজটগুলি সৃষ্টি করে, ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু অটোগুলি নিয়ন্ত্রণ করা যায় না। তারা তাদের কোনো কথাই শুনে না। তারা যদি বেশি তাদের উপরে চাপ প্রয়োগ করে তাহলে উল্টা তাদেরকে ধরতে যায়, মারতে যায়। আর অবৈধ স্থাপনায় ব্রিজ ভর্তি। আগামীতে যারা এমপি আসবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা হলো যে তারা যেন একটা যানজট মুক্ত এই ময়মনসিংহ সিটি গড়ে তোলেন। জীবনানন্দের রূপসী বাংলার হলদে সরোবর এই ফসলের মাঠের ছবি যাদের নিজ হাতে আঁকা, তারা কৃষক। কৃষি এই জনপদের খাদ্য চাহিদা যোগানের একমাত্র অবলম্বন। ময়মনসিংহের প্রত্যন্ত একটি জনপদ অনন্তপুর। এই গ্রামে ইতিমধ্যেই সবজির গ্রাম নামেই বেশি পরিচিত। পোকামাকড়ের হাত থেকে নিজের শিমবাগান বাঁচাতে কীটনাশক প্রয়োগ করা যুবকটি আবু রায়হান পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ঝুঁকে নিজেই হয়েছেন কৃষি উদ্যোক্তা। প্রথম দিকে ভালো করলেও যত দিন যাচ্ছে জলবায়ু পরিবর্তন, ফসলের ন্যায্য দাম না পাওয়ায় আরও কঠিন হচ্ছে কৃষি। সকল সংকট কাটিয়ে আগামী সরকার যেন হয় কৃষি বান্ধব সরকার, এমন প্রত্যাশা কৃষকদের। ফুলবাড়িয়া উপজেলায় বর্তমানে সবজির দিক থেকে সব দিকে এগিয়ে আছে। আমাদের এলাকায় হয় না এমন কোনো সবজি নেই। আমাদের দেশে আধুনিক কৃষি যন্ত্র খুবই কম এবং আধুনিক কৃষি যন্ত্রের সাথে যেন সরকার খুবই গুরুত্ব আরোপ করে এবং প্রত্যেকটা অঞ্চলে এবং যারা কৃষি সবজি এলাকা আছে সেখানে যেন অবশ্যই একটি হিমাগারের ব্যবস্থা চালু রাখে। সরকার ভর্তুকি হয়তো দিচ্ছে, কিন্তু আমরা ওইরকম ভাবে পাচ্ছি না। কৃষক উত্তরবঙ্গে বিভিন্ন আলু চাষ হয়, এই আলু চাষের জন্য বিভিন্ন ধরনের ওদের হিমাগার স্থাপন আছে, কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলে এরকম ধরনের কোনো সুবিধা ভোগ করতে পারতেছি না। আমি বিশেষ করে প্রত্যাশা করব আগামী যে সরকার আমাদের সামনে আসতেছে, সারের মূল্যটা যদি আরও কমানো হয় তাহলে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের কৃষকরা তাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে পারবে এবং ফসল চাষে উৎসাহী তারা হবে। যে কৃষি যন্ত্রপাতিগুলো যাচ্ছে, এই কৃষি যন্ত্রপাতির অনেক দ্রব্যমূল্যে অনেক দাম বেশি। কৃষক যদি এভাবে লস খাইতে থাকে তাহলে তো ধরুন যা এভাবে কৃষক তার এই মাঠে থাকবে না। যে সরকার আসুক না করে এই সরকারের কাছে আমার হইলে আবেদন, কৃষকরা যে বাঁচে, কৃষক বাঁচলে দেখা গেল আপনার সবাই বাঁচবে। দেশের শ্রমবাজারের একটি বড় অংশ জুড়ে রয়েছে নারী শ্রমিক। পুরুষের তুলনায় কম মজুরি দিয়ে কাজ করানো যায় বলে প্রান্তিক পর্যায়ে কৃষিতে প্রতিনিয়তই কর্মসংস্থান বাড়ছে নারী শ্রমিকদের। 4 সন্তানের জননী হাফিজা খাতুন ময়মনসিংহের সন্তোষপুর বনাঞ্চলে তার মতো অনেকের সাথে তিনিও হলুদ শ্রমিকের কাজ করছেন। সেই কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নারী পুরুষ একসাথে কাজ করলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কম মজুরিতে ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, নুন আনতেই পান্তা ফুরায় হাফিজাদের ভাগ্যে। হলুদের সিজনে হলুদ তোলা, আনারসের বাগানের সময় আনারস বাগান নিজে নিয়ে, কলা ক্ষেতের সিজনের সময় কলা ক্ষেত কুবানি, এগুলোই সব বাজে কৃষি। কামলার দাম কম, দ্রব্যমূল্যের দাম বেশি। পুরুষ গড় যদি থাকে 500, মহিলা গড় থাকে 300, তাহলে কাম তো পুরুষ মহিলা সমানই করে না। মনে করলেন যে সরকারি আবু আঙ্গর এই সরকারের কাছে দাবি থাকবো কামলার বেতনটা বাড়াই দিব, মজুরিটা, আর মনে করলেন দ্রব্যমূল্যের দামটা একটু কমাই দিব, তাহলে গরিব মানুষ একটু খাইয়ে ফিনটা চলা খাবো। গরিবের কাছ থেকে যে একটা বুট নিয়ে আসুম, খালা নানি বুবু ওই বড় বড় নেতা ভাতারা ডাহে, কিন্তু গরিবরা তার ওই নেতা ভাতার বুগুলো যাওয়া হয় না। কাজের বেতনটা যদি সবার বাড়াই দিত তাহলে মনে করেন আমরা একটু সুস্থ জীবন কাটার হইতাম।
বলতে সকালে রোদের মূর্ছনায় পুরো গ্রাম জুড়েই চলছে আমন ধান ঘরে তুলতে ধান কাটা মাড়াই থেকে শুরু করে কৃষক গেরস্থের কর্মচক্র। নতুন ধান বরণ করতেই করিমুন বিবি কাটা জলে লিপে যাচ্ছেন ধানের খোলা। বাতাসে দুদুল হচ্ছে সুদূর থেকে ভেসে আসা কারো দরাজ গলায় বিচ্ছেদের সুর। ওরে এই দুনিয়ার রংমহলে কয়দিন তুমি থাকবা তাই, ওরে আসার সিরিয়াল আছে যাওয়ার তো সিরিয়াল নাই। তুমি পরে যাইবা আগে যারা আইছে, তোমার পরে যারা আইছে তাগরেও তো খাইছে মাটি, তাগরেও তো খাইছে। জীবিকার খতিয়ানে প্রত্যন্ত গ্রামের পথ ধরে রোজ বেনিতি দোকান নিয়ে ছুটে চলা পাসেদ মিয়ার। দীর্ঘদিন বেনিতি দোকানে কাজ করার পর গেল ৫-৭ বছর ধরে সংসার চালাতে এই পেশায় তিনি। গানের ছলে বেনিত ওষুধ চুরিমালা বিক্রি করে চলে তার সংসার। ভাগ্য বদলের আশায় বিদেশ যাবার ইচ্ছে থাকলেও দালালের খপ্পরে পড়ে সব খুইয়েছেন। আসলে দুঃখ বোঝার মতো এখন কোনো মানুষ নাই তো, কারণ যার যার স্বার্থ নিয়ে শেষে ব্যস্ত। কম বয়সে বিয়া করে তো সব শেষ করে দিছি। এতদিন তো আমি শিল্পী হইয়া থাকতাম। পরিবর্তন চাই শিক্ষার, পরিবর্তন চাই রাস্তাঘাটের। ধান কাটা কাজটা আছে, ধান কাটার পরে তারা এখন আবার বেকার। কিন্তু আমি যে এতটুকু একটা ব্যবসা করতেছি, আমি এই ব্যবসাটা দিয়ে কতদিন চলুম? এমন একটা সমাজ গড়ে দেন যে সমাজে কোনো দালাল বাটপার নাই। পৃথিবীর এই প্রাচীন অরণ্য ময়মনসিংহের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের মধুপুর শালবন। মোট বিস্তার ৪৫,৫৬৫ একর হলেও বর্তমানে বনটির আয়তন এসে ঠেকেছে মাত্র ১০,৫০০ একরে। জাতিগতভাবে এই জনপদে ৩০,০০০-এরও বেশি আদিবাসীদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি, ভাষার ভিন্নতা, তাদের পরিচয় আলাদা হলেও দিন শেষে এই বনভূমি তাদের উপার্জনের একমাত্র ঠিকানা। মধুপুরের জলই গ্রামের একটি চায়ের দোকানে ভর দুপুরে এভাবেই অলস সময় পার করতে দেখা গেল একদল যুবককে। তাদেরই একজন অজয় চিসাম। গারো ছাত্রদের একটি সংগঠনের নেতৃত্ব দেন তিনি। আমরা সেইভাবে আমাদের জাতিসত্তার সেই ভাষা সংস্কৃতি আমরা নিজেরাই শুধু চর্চা করি, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আমরা সেইভাবে সেই চর্চা করতে পারছি না। এখানে সেইরকম কোনো কর্মসংস্থান নাই। সরকারের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করা যেত, তাহলে আমি মনে করি মধুপুর অনেক উন্নয়ন একটা স্থানে পরিণত হতো। গণতন্ত্রের মানেই তো জনগণের শাসন। এটি এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে জনগণ নিজের প্রতিনিধি নির্বাচন করে এবং সেই প্রতিনিধিরা জনগণের স্বার্থ রক্ষায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে এসে জনগণের কল্যাণে কাজ করে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারা যেন একজন গণমানুষের নেতা হয়ে ওঠেন, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের।